Hello everybody, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. সো আজকে ডাটাবেস টিউটোরিয়ালে সাবকোয়েরি নিয়ে আলোচনা করব। সো চলে যাচ্ছি আউটলাইন্সে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই হোয়াট ইজ এ সাবকোয়েরি এবং পরবর্তীতে টাইপস অফ সাবকোয়েরি দ্যাট মে অকার ইন সিলেক্ট ক্লজ, ওয়্যার ক্লজ অর ফ্রম ক্লজ। মূলত এই তিনটা ক্লজে আমরা সাবকোয়েরিকে ব্যবহার করে থাকি। সো এই ক্লজগুলোতে সাবকোয়েরির ইউজেস নিয়ে কথা বলবো এবং এর পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের সাবকোয়েরি আমরা দেখতে পাই। তার মধ্যে একটি হচ্ছে কোরিলেটেড এবং আরেকটি হচ্ছে নেস্টেড। সো আই উইল বি এক্সপ্লেনিং অল অফ দিস কনসেপ্টস ইন ডিটেইল। সো লেট আস প্রসিড টু দ্য ফার্স্ট এজেন্ডা and that is subquery. সো সাবকোয়েরি বলতে আমরা বুঝি একটা কোয়েরির মধ্যে আরেকটা কোয়েরি। যেমন আপনারা এক্সাম্পলটির দিকে তাকালে খেয়াল করবেন, এখানে একটি কোয়েরি লেখা আছে এবং সেটা শেষে আবার আরেকটি কোয়েরি লেখা আছে। সো এটাই হচ্ছে সাবকোয়েরি, অর্থাৎ কোয়েরির মধ্যে কোয়েরি। এবং যেখানে একটা কথা খেয়াল রাখবেন সেটা হচ্ছে সাবকোয়েরিগুলোকে অবশ্যই আমাদের প্যারেনথেসিস দিয়ে এনক্লোজড করে দিতে হবে, যেমন এখানে আমি দিয়েছি। এবং এই সাবকোয়েরিকে আমরা আসলে ইনার কোয়েরি নামেও ডাকি এবং বাইরের যে কোয়েরিটা সেটাকে আমরা আউটার কোয়েরি নামে ডাকি। সো এখানে এক্সিকিউশনটা কিভাবে হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অবশ্যই ইনার কোয়েরিটা আগে এক্সিকিউট হবে এবং পরবর্তীতে আউটার কোয়েরিটা এক্সিকিউট হবে, এবং এভাবেই সাবকোয়েরি কাজ করে। এখানে অ্যানাদার পয়েন্ট টু বি নোটেড, এইখানে সাবকোয়েরি কিন্তু আসলে একটা যে কোয়েরি থাকবে একটা কোয়েরির মধ্যে তা কিন্তু নয়, এখানে আরও কোয়েরি থাকতে পারে। সো সেক্ষেত্রেও আসলে ইনার সব থেকে ইনার যেটা সেটা সবার আগে এক্সিকিউট হবে এবং তারপরে তার আগেরটা, এরপরে তার আগেরটা, এইভাবে আসলে এই অর্ডারে চলতে থাকবে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক প্রিন্সিপালস অফ সাবকোয়েরি। সো এখন আমি আসলে সাবকোয়েরি যে বিভিন্ন ক্লজে ইউজ করা যেতে পারে সেই ইউজেসগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমত সাবকোয়েরিকে আমরা সিলেক্ট ক্লজে ব্যবহার করে থাকি। সো সিলেক্ট ক্লজে ব্যবহার করার জন্য আপনারা এক্সাম্পলটা দেখতে পাচ্ছেন, নর্মালি একটা কোয়েরি যেখানে সিলেক্ট ক্লজের ইউজেস আছে সেখানে আমরা কমা দিয়ে আমরা প্যারেনথেসিসের মধ্যে আরেকটা কোয়েরি লিখে দিতে পারি এবং এভাবে আমরা সাবকোয়েরি সিলেক্ট ক্লজে ব্যবহার করতে পারি। কিন্তু এখানে দুইটা কথা খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে কোয়েরিটা আমরা সাবকোয়েরিতে লিখছি সিলেক্ট ক্লজের ক্ষেত্রে, সেই কোয়েরিটা অবশ্যই একটা সিঙ্গেল ভ্যালুকে রিটার্ন করবে, অবশ্যই একটা সিঙ্গেল ভ্যালুকে রিটার্ন করবে, আই রিপিট। সো এটা মনে রাখতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু একবারই এক্সিকিউট হয় এবং এই আউটার কোয়েরির প্রত্যেকটা রেকর্ডের জন্য সেই ভ্যালুটাই কিন্তু বারবার রেপ্লিকেট হতে থাকে। সো এই কোয়েরিটা কিন্তু এক্সিকিউট হবে একবার। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট সাবকোয়েরি ইন সিলেক্ট ক্লজ। সো নাও আমরা চলে যাচ্ছি ওয়্যার ক্লজে। সো ওয়্যার ক্লজে সাবকোয়েরির ইউজেসটা আসলে সব থেকে বেশি। সো এখানে আমাদের দুইটা পয়েন্ট খুবই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। একটা হচ্ছে সিঙ্গেল রো সাবকোয়েরি, আরেকটি হচ্ছে মাল্টি রো সাবকোয়েরি। সো সাবকোয়েরি তো অলরেডি আমরা বুঝেছি, একটা কোয়েরির মধ্যে আরেকটা কোয়েরি। সো ভিতরের কোয়েরিটা অর্থাৎ ইনার কোয়েরিটা যদি একটা রো রেজাল্টে নিয়ে আসে তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল রো সাবকোয়েরি, আর যদি একাধিক রো রেজাল্টে নিয়ে আসে তাহলে সেটা হচ্ছে মাল্টি রো সাবকোয়েরি। সিঙ্গেল রো সাবকোয়েরির ক্ষেত্রে আপনারা বিভিন্ন কন্ডিশনাল যে অপারেটরগুলো আছে, যেমন ইকুয়ালস, গ্রেটার দ্যান, লেস দ্যান, সো এই যে কমান্ডগুলো, এই অপারেটরগুলো আপনারা ইউজ করতে পারবেন। এবং মাল্টি রো সাবকোয়েরির ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে অপারেটরগুলো ছিল যেগুলো সিঙ্গেল রো সাবকোয়েরিতে ইউজ করা যেত সেগুলো কিন্তু মাল্টি রো সাবকোয়েরির ক্ষেত্রে ইউজ করা যাবে না। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু টেক হেল্প ফ্রম এনি অফ দিজ অ্যাভেলেবল কিওয়ার্ডস লাইক এনি, অল, ইন, নট ইন, এক্সিস্টস অ্যান্ড নট এক্সিস্ট। সো এই কমান্ডগুলোর কাজ আসলে আরও বেশি ক্লিয়ার হবে যখন আমি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা দেখাবো। সো ফর দ্য টাইম বিং আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, সেটা হচ্ছে সাবকোয়েরি সিলেক্ট ক্লজে ব্যবহার করার সময় আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ভিতরের যে কোয়েরিটা, ইনার কোয়েরিটা, সেটা আসলে সিঙ্গেল রো সাবকোয়েরি অথবা মাল্টি রো সাবকোয়েরি, এর মধ্যে কোনটা। সো এটা আমাদের খেয়াল করতে হবে এবং সেইটার উপর বেস করেই আমাদের অপারেটরগুলোকে চুজ করে নিতে হবে। সো এটা হচ্ছে সাবকোয়েরি ইন হোয়ার ক্লজ. So now the last uses of subquery, and that is inside from clause. সো এক্ষেত্রে কথাটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে আমরা আসলে যে টেবিলটার উপরে ডাটাটা কোয়েরি করে নিয়ে আসতে চাচ্ছি সেই টেবিলটাই আরেকটা সাবকোয়েরি থেকে আসবে। সো এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সাবকোয়েরি ইন ফ্রম ক্লজ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করেছি কিন্তু ফ্রমের পরেই আমরা হচ্ছে সাবকোয়েরিটা লিখেছি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে মনে রাখতে হবে যে আপনি যে সাবকোয়েরিটা লিখলেন অবশ্যই তার একটা ইউনিক নাম থাকতে হবে। এই জন্য আমি এখানে আসলে এটা রেড কালার দিয়ে লিখেছি। সো এই যে রেজাল্টটা আসবে সেটা অবশ্যই একটা ইউনিক টেবিল নেম দিতে হবে। এটা হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল, অর্থাৎ ভার্চুয়ালি এটাকে এক্সিকিউট হয় এবং তারপরে সেই ভার্চুয়াল টেবিলের উপরে আমরা আসলে বিভিন্ন কোয়েরি রান করতে পারি। সো এটাই হচ্ছে সাবকোয়েরি ইন ফ্রম ক্লজ। এবং লাস্টলি আরও যে দুইটা ওয়েতে আমরা সাবকোয়েরিকে ইউজ করি তার মধ্যে একটি হচ্ছে কোরিলেটেড সাবকোয়েরি। সো এইটা এমন একটা অবস্থা যেখানে যে আপনার আউটার কোয়েরিতে আমরা যে টেবিলটা ইউজ করছি সেই টেবিলটার রেফারেন্স যদি আমরা ইনার টেবিলেও ব্যবহার করি তাহলে সেই ঘটনাটাকে আমরা বলি কোরিলেটেড সাবকোয়েরি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটার কোয়েরিতে আমরা টেবিল নেম টি
একটা টেবিল নেম একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়েছে টি। সো এই টিটাকেই কিন্তু আমরা আবার ইনার কোয়েরির মধ্যে ইউজ করছি। সো সেই টেবিলের রেফারেন্স যদি আমরা ইনার টেবিলে ইউজ করি, যেটা আউটার টেবিলে ইউজ করা হয়েছিল, সেই ঘটনাটাকে আমরা বলি কোরিলেটেড সাবকোয়েরি। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আউটার কোয়েরির প্রত্যেকটা রো বা প্রত্যেকটা রেকর্ডের জন্য কিন্তু ইনার কোয়েরিটা বারবার এক্সিকিউট করবে। সো প্রত্যেকটা রেকর্ড এটা একবার এক্সিকিউট, আবার একটা নতুন রেকর্ড এর জন্য এটা এক্সিকিউট, এইভাবে চলতে থাকবে। সো এটা হচ্ছে কোরিলেটেড সাবকোয়েরি। এবং লাস্টলি নেস্টেড সাবকোয়েরি, অর্থাৎ সাবকোয়েরির মধ্যে সাবকোয়েরি, তার মধ্যে আবার সাবকোয়েরি। সো এভাবে চলতে থাকলে সেটা হচ্ছে নেস্টেড সাবকোয়েরি। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, হোয়াট ইজ দ্য লিমিট? সো এইটার উত্তর দিতে গেলে আসলে মাইএসকিউএল সম্পর্কে এরকম কোনো এক্স্যাক্ট নিউমেরিক্যাল ভ্যালু বা ফিগার আমি এখন পর্যন্ত দেখিনি। কিন্তু এসকিউএল সার্ভার একটা পপুলার ডিবিএমএস, সেখানে আমি দেখেছি যে 32 আপ টু 32 নাম্বার অফ নেস্টেড সাবকোয়েরিজ ক্যান বি পসিবল। বাট ইন রিয়েল লাইফ আসলে এত দূর পর্যন্ত লাগে না ডেফিনেটলি। বাট আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে একটা কোয়েরির মধ্যে একটা কোয়েরি এভাবে যদি মোর দ্যান ওয়ান কোয়েরিকে আমরা নেস্টেড করতে চাই, তখন সেটার নাম হয়ে যাবে নেস্টেড সাবকোয়েরি। So that is all about subquery. So now I want to show you a hands-on experience, and for that I'm going to CMD, and inside CMD I need to change the directory to C drive XAMPP এবং এরপরে হচ্ছে MySQL এবং bin। এখন আমি MySQL কমান্ডের মাধ্যমে কানেক্ট করতে চাই। সো ইউজার হচ্ছে root, পাসওয়ার্ড হচ্ছে null এবং হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। এখন পাসওয়ার্ড ফিল্ড আমি নাল রাখবো, যেহেতু পাসওয়ার্ডটা নাল ছিল। সো আমরা যে ডাটাবেসটা ইউজ করছিলাম সেটি ছিল পিডব্লিউটি। সো আমি ইউজ করছি পিডব্লিউটিকে। শুরুতেই আমি দেখাতে চাই যে এই ডাটাবেসে কী কী টেবিল আছে, কারণ আমি কিছু টেবিল নিজে ক্রিয়েট করে রেখেছি অলরেডি, আসলে বোঝানোর সুবিধার জন্য। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্স, রেজিস্ট্রেশন, স্টাফ, স্টুডেন্ট এবং টিচার, অনেকগুলো টেবিল আছে। সো এক্ষেত্রে প্রথমত আমি আসলে দেখাতে চাই যে সিলেক্ট ক্লজের ভিতরে কিভাবে আমরা সাবকোয়েরিকে ইউজ করতে পারি। সো আমি নর্মাল একটা সিলেক্ট ক্লজ দিয়ে একটা কোয়েরি লিখি। সো সিলেক্ট নেম অ্যান্ড এজ ফ্রম টিচার। সো টিচার টেবিল থেকে আমরা নেম এবং এজ দেখতে চাচ্ছি। সো ধরা যাক আমি এর সাথে আরেকটা কলাম দেখতে চাচ্ছি, যেখানে আমি প্রত্যেক ক্ষেত্রেই, অর্থাৎ প্রত্যেকটা রেকর্ডের ক্ষেত্রে আমি এভারেজ এজ এই একটা ভ্যালু দেখতে চাচ্ছি। সো সেটা করতে চাইলে আমরা আগের যে কোয়েরিটা ছিল সেখানে যদি আমরা একটা নেস্টেড, নট নেস্টেড, একটা সাবকোয়েরি লিখে দিই, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়। সেটা হচ্ছে সিলেক্ট এবং এখানে যদি আমরা লিখি এভারেজ এবং এর মধ্যে হচ্ছে এজ ফ্রম টিচার, এটা একটা নাম দিতে চাই। সো এটার নাম দিলাম এভারেজ অ্যান্ড দেন এজ। সো আমরা দেখতে পাচ্ছি নেম, এজ এবং এভারেজ এজ, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কলামটির প্রত্যেকটা ভ্যালু কিন্তু সেম। সো আমি বলেছিলাম এইটা অবশ্যই একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করতে হবে, এবং সেটা সে করেছে, এবং এটা কিন্তু একবারই এক্সিকিউট হবে এবং প্রত্যেকবার সেই ভ্যালুটা রেপ্লিকেট হবে। সো সেটাই ঘটেছে। সো এটাই হচ্ছে সাবকোয়েরির সিলেক্ট ক্লজে ইউজেস। সো এখন চলে যাচ্ছি হোয়ার ক্লজে ইউজেস। এবং হোয়ার ক্লজে ইউজ করার সময় আমি আগে বলেছিলাম দুইটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সাবকোয়েরি সিঙ্গেল রো রিটার্ন করে নাকি মাল্টিপল রো রিটার্ন করে, এর উপরে ডিফারেন্স হবে কিন্তু আমাদের অপারেটর সিলেকশনের ক্ষেত্রে। তো সেটা আমাদের মনে রাখতে হবে। সো ধরা যাক আমরা প্রথমে সিঙ্গেল রো রিটার্ন করে এমন কোনো একটা কোয়েরি হোয়ার ক্লজের মধ্যে লিখবো, সেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে দেখব। সো চলে যাচ্ছি সিলেক্ট, ধরা যাক আমি সিলেক্ট স্টার ফ্রম টিচার। ধরা যাক আমি সেই সমস্ত শিক্ষকের ডিটেলস দেখতে চাচ্ছি যাদের এজ এভারেজ এজের থেকে বেশি। সো সিলেক্ট স্টার ফ্রম টিচার ওয়্যার এজ গ্রেটার দেন, এরপরে সাবকোয়েরি আমি এর ভিতরে লিখছি সিলেক্ট এভিজি এজ ফ্রম টিচার, এবং ভিতরে সাবকোয়েরিটা কিন্তু একটা সিঙ্গেল রো রিটার্ন করে। সো এটা হচ্ছে সিঙ্গেল রো সাবকোয়েরি। সো এক্ষেত্রে আমরা কিন্তু কোনো প্রবলেম পাচ্ছি না, এবং আপনারা কিন্তু এরকম সিঙ্গেল রো যে সমস্ত সাবকোয়েরি রিটার্ন করবে, এবং সেটা যদি আপনারা হোয়ার ক্লজে ইউজ করতে চান, ইন দ্যাট কেস আপনারা যে কোনো ধরনের অপারেটর যেগুলো ছিল, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর ডেফিনেটলি, একটা হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস অথবা নট ইকুয়ালস, যে কোনোটা ইউজ করতে পারবেন, নর্মালি কোনো প্রবলেম হবে না। বাট যদি এমন হয় যে এই সাবকোয়েরিটা মোর দ্যান ওয়ান রেকর্ডকে নিয়ে আসে রেজাল্ট সেটে, তখন কিন্তু এই অপারেটর কাজ করবে না। সো ধরা যাক আমরা দেখতে চাচ্ছি যে আমরা আগে একটু সিলেক্ট স্টার ফ্রম টিচার, অর্থাৎ আগে একটু দেখে আসতে চাই টিচার টেবিলে কী কী রেকর্ড আছে। সো টিচার টেবিলে আমরা রেকর্ডগুলো দেখতে, সরি এখানে একটা মিসপ্লেসড হয়েছিল এল, দ্যাট ইজ হোয়াই এররটা এসেছে, দ্যাট ইজ নট এ প্রবলেম। বাট আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট স্টার ফ্রম টিচার কোয়েরিটা রান করলে টিচারের রেকর্ডগুলো দেখতে পাচ্ছি। সো এখন আমি স্টাফ টেবিলেরও সেম রেকর্ডটা দেখতে চাই। সো স্টাফ, সো এটা হচ্ছে স্টাফ টেবিলের রেকর্ডগুলো। সো ধরা যাক আমি দেখতে চাচ্ছি সেই সমস্ত টিচারের ইনফরমেশন যাদের এজ
স্টাফ টেবিলে থাকা স্টাফদের এইজের সমান। সো যেখানে যেখানে এইজ মিলে যাবে সেই সমস্ত ক্ষেত্রে আমি টিচারদের ইনফরমেশন দেখতে চাচ্ছি। সো আমি লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম টিচার ওয়্যার এইজ। এখন এখানে যেহেতু আমাদের সাবকোয়েরিটা মোর দ্যান ওয়ান রেকর্ডকে নিয়ে আসে, সো সেক্ষেত্রে আমি কিন্তু ইকুয়াল ইউজ করতে পারবো না, আই নিড টু ইউজ ইন। সো ইনের মধ্যে আমি লিখতে পারি সিলেক্ট এজ ফ্রম স্টাফ। সো সিলেক্ট এজ ফ্রম স্টাফ ডেফিনেটলি এই কোয়েরিটা মোর দ্যান ওয়ান রেকর্ড আনবে, সেই প্রত্যেকটা রেকর্ডের জন্য কিন্তু ইন আমাকে ইউজ করতে হচ্ছে। আমি কিন্তু এখানে ইকুয়াল ইউজ করলে আমি এরর পেতাম। সো এখানে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, বাট এখানে যদি আমি ইনের পরিবর্তে ইকুয়াল ইউজ করি তাহলে কিন্তু ডেফিনেটলি, এবং এররটা হচ্ছে সাবকোয়েরি রিটার্নস মোর দ্যান ওয়ান রো। সো আই অ্যাম ভেরি হোপফুল দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। সো এখন আরও বেশ কিছু কনসেপ্ট ছিল এখানে, একটি হচ্ছে এনি, একটি হচ্ছে অল, আরও ছিল ইন, নট ইন। ইন তো আমরা দেখলাম, নট ইনটা আমরা এখনই দেখবো, এবং এছাড়া এক্সিস্ট এবং নট এক্সিস্ট এগুলো আমি এক্সপ্লেন করতে চাই, কারণ এগুলো খুব বেশি ইউজ হয় আসলে আমাদের রিয়েল লাইফে। সো ইনটা আমরা দেখলাম। সো এখন যদি আমরা এরকম দেখতে চাই যে স্টাফের সাথে মিলছে না যে টিচারের এজগুলো, সেই টিচারের ডিটেলস দেখতে চাই, সো আমরা ইনের জায়গাতে জাস্ট নট ইন লিখে দিলে আমরা পেয়ে যাব। সো ইনের জায়গায় যদি আমরা নট ইন দিই, সো আমরা কিন্তু সেই সমস্ত টিচারের ইনফরমেশন পেয়ে যাচ্ছি যাদের এইজ স্টাফ টেবিলে থাকা বিভিন্ন স্টাফদের এজের সাথে মিলছে না। এই সমস্ত কেস যেগুলো ঘটেছে সেই টিচারের ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো ইন নট ইন আমরা বুঝলাম। সো এখন আমরা আরও দুইটা কিওয়ার্ড বুঝবো, একটা হচ্ছে এনি এবং আরেকটা হচ্ছে অল। সো এনি অলের বিষয়টা হচ্ছে, ধরা যাক আমি এটা কোয়েরি লিখে বোঝাতে চাই। সো সিলেক্ট, লেটস সে সিলেক্ট স্টার ফ্রম টিচার ওয়্যার এইজ গ্রেটার দেন এনি, এবং এর মধ্যে আমি লিখলাম সিলেক্ট এইজ, নট সিলেক্ট এইজ, অর এজ দিলেও হবে। সো সিলেক্ট এইজ ফ্রম লেটস সে স্টাফ। সো এখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে ডেফিনেটলি এটা একটা মাল্টি রো সাবকোয়েরি, দ্যাট ইজ হয় আমি শুধু গ্রেটার দেন দিলে হবে না, পরবর্তীতে এনি বা অল কিছু একটা দিতে হবে। সো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট এইজ ফ্রম স্টাফ, এই ক্ষেত্রে আমাদের স্টাফদের এজগুলো ছিল 25, 25, 25 অ্যান্ড 45। সো সে এই কন্ডিশনটা এইভাবে চেক করবে যে সিলেক্ট এজ ফ্রম টিচার, সো এই টিচারদের যে এজগুলো থাকবে সেই এজগুলোর কোনোটা, যেহেতু আমি এনি বলেছি, কোনোটা যদি এদের এজগুলোর মধ্যে কোনোটা যদি এই এজগুলোর থেকে বড় হয়, যে কোনো একটা সত্য হলেই চলবে, তখন কিন্তু সে সবগুলো রেকর্ড নিয়ে আসবে। সো এখন দেখেন আমরা যদি এটাকে রান করি তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা এইখানে যেগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে এদের থেকে বড় যেগুলো সেগুলোকে আমি পেয়েছি। যেমন 25 কিন্তু আমি রেজাল্টে পাইনি, 45 কিন্তু ডেফিনেটলি পাবো, কারণ 45 অবশ্যই 25-এর থেকে বড়। সো 35, 35, 40, 45 এগুলোকে আমরা পেয়েছি। সো এটা এনির কারণে আমরা পেয়েছি। সো যদি এখন আমরা অল দিয়ে করতে চাই, সো এইটাই যদি আমরা অল দিয়ে এক্সিকিউট করি, আমরা এমটি সেট পাচ্ছি। এর কারণ হচ্ছে এই কনসেপ্টটা হচ্ছে টিচার টেবিলের এমন কোন একটা রেকর্ড, যে রেকর্ডের যে এজটা আছে সে এজটা এখানে যত রেকর্ড আছে সবগুলো এজের থেকে বড় হইতে হবে, এমন যদি হয় তাহলে এক্সিকিউট করবে। কিন্তু এমন কোনো কন্ডিশন আসলে আমাদের আসছে না, এমন কোনো এন্ট্রি আসলে নাই। যেমন টিচার টেবিল আছে 25, সেটা অবশ্যই 25-এর থেকে বড় না। 25-এর পরে আছে 35, সেটা সবগুলোর থেকে বড় না, কারণ 45 আছে। 35ও 45-এর থেকে বড় না, 40 45-এর থেকে বড় না, 45 45-এর সমান। দ্যাট ইজ হয় আমি এখানে এমটি সেট দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা এখান থেকে এটা না করে আমরা যদি স্টুডেন্টের সাথে তুলনা করি, সো সিলেক্ট স্টার ফ্রম, আমরা যদি এখানে স্টুডেন্টের রেকর্ডগুলো কী ছিল সেটা দেখে আসি, এখানে দেখতে পাচ্ছি 18.5, 20, 22, 24, 26, 24, ইয়েস। সো এই ক্ষেত্রে পসিবল। সো এই ক্ষেত্রে এমন কিছু রেকর্ড আসলে টিচার টেবিলে আছে যে রেকর্ডের যে এজটা ছিল সেটা স্টুডেন্টের প্রত্যেকের এজের থেকে বেশি, এমন কিছু রেকর্ড কিন্তু আমাদের টিচার টেবিলে আছে। সো এখানে যদি আমরা এখানে স্টুডেন্ট লিখে দিই, তাহলে স্টুডেন্ট টেবিলের সকল এজের থেকে টিচারদের যে টিচারগুলোর এজ বেশি সেই রেজাল্টগুলো আসবে, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন 35, যেটা সবগুলো স্টুডেন্টের এজের থেকে বেশি, 35, 40 এবং 45। সো এটা হচ্ছে গ্রেটার দেন দিয়ে আমরা অল এবং এনি এই দুইটা কিওয়ার্ডকে আমরা এক্সপ্লেন করলাম, এবং নট ইন এবং ইন অলরেডি আমরা আগে এক্সপ্লেন করেছি। সো এখন লাস্টলি এক্সিস্টস এবং নট এক্সিস্টস। সো এক্সিস্ট এবং নট এক্সিস্ট এটা হচ্ছে এভাবে কাজ করে। সো ধরা যাক আমি লিখি যে সিলেক্ট স্টার ফ্রম টিচার where exists
এবং এর মধ্যে একটা আমি সাব কোয়েরি লিখছি। সো এই সাব কোয়েরিটা যদি ট্রু হয়, অর্থাৎ যদি কন্ডিশন দিতে হবে, এখানে কোনো কন্ডিশন দিয়ে যদি এটা কোনো ডেটা রিটার্ন করে, যদি ট্রু হয় কন্ডিশনটা, সো সেক্ষেত্রে এই আউটার কোয়েরিটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ করবে না। সো ধরা যাক আমি একটা ট্রু হবে এমন কোনো কিছু দিই। সো সিলেক্ট স্টার ফ্রম লেটস সে স্টাফ where age greater than let's say 30। এটা কিন্তু ট্রু, কারণ হচ্ছে আমাদের স্টাফের মধ্যে একজন স্টাফ ছিল যার বয়স ছিল 45 এবং বাকিদের বয়স ছিল আসলে 25। সো আমি এটাকে শর্তটাকে যদি এখন ভুল করে দিই, অর্থাৎ আমি যদি এজ গ্রেটার দেন 50 দিই, তাহলে কিন্তু এই ভিতরের কোয়েরিটা আসলে কন্ডিশনটা ট্রু হয় না। সো ইন দ্যাট কেস কিন্তু আমরা এমটি সেট দেখতে পাবো। সো এক্সিস্টের ক্ষেত্রে এরকম হলে নট এক্সিস্টের ক্ষেত্রে ঠিক তার উল্টাটা হবে। সো এখানে যদি আমরা নট এক্সিস্ট লিখে দিই, তাহলে ডেফিনেটলি এই ক্ষেত্রে রেজাল্টটা আসবে, আর যদি কন্ডিশনটা সত্য হয় সেক্ষেত্রে রেজাল্টটা আসবে না। সো এই হচ্ছে এক্সিস্ট এবং নট এক্সিস্ট, এটা আমরা বুঝলাম। সো এখন আমাদের হোয়ার ক্লজের এইটার ইউজেসটা আমরা বুঝতে পারলাম। সো এখন আমরা ফ্রম ক্লজে এটা কিভাবে ইউজ করা যায় সাবকোয়েরিকে সেটা আমরা বুঝবো। সো ধরা যাক ফ্রম ক্লজে ইউজ করার জন্য আমি চাচ্ছি যে সিলেক্ট ধরা যাক ডেজিগনেশন, এবং ওই ডেজিগনেশনে কতজন আছেন সেটাকে আমি কাউন্ট করতে চাচ্ছি। ফ্রম টিচার আমি গ্রুপ করতে চাই ডেজিগনেশন দিয়ে। সো আমি দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন 2 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 1 জন, লেকচারার 3 জন এবং প্রফেসর 1 জন। সো ধরা যাক এই যে রেজাল্টটা আসলো, এটা কিন্তু একটা মানে একটা কুয়েরি করে তারপরে আনার পরে একটা টেবিল হিসাবে এসে দেখতে পাচ্ছি আমরা, এটার কিন্তু আসলে কোনো অস্তিত্ব নেই। সো এইরকম একটা টেবিলের উপরে যদি আমি এবার কুয়েরি চালাতে চাই, তখন আমি কিভাবে চালাবো? তখন ডেফিনেটলি আমাকে সাব কোয়েরিটা ফ্রম ক্লজে ইউজ করতে হবে। সো আমি চাচ্ছি যে ডেজিগনেশন দিয়ে আমরা যদি কাউন্ট করি টিচার টেবিল থেকে, তাহলে যে টেবিলটা আসে সেই টেবিলের মধ্যে ম্যাক্স কাউন্টটা কত সেটা আমরা দেখতে যাচ্ছি। সো এমন যদি করি তাহলে আমাদেরকে অবশ্যই আগে যে কোয়েরিটা ছিল সেটা তো থাকবে এবং সেটাকে আমাদের ফ্রমের মধ্যে দিয়ে দিতে হবে। শুধু আমি আগেই 2টা প্যারেন্থেসিসের মধ্যে এটাকে আবদ্ধ করে দিচ্ছি এবং তার আগে আমি লিখছি সিলেক্ট, এবং অবশ্যই এখানে এই টেবিলটার একটা নাম দিতে হবে, আমি বলেছিলাম অ্যাজ কিওয়ার্ডের মাধ্যমে। সো অ্যাজ ধরা যাক আমি এখানে টিএমপি এর নাম দিচ্ছি অ্যাজ কিওয়ার্ডের মাধ্যমে, যে এইখান থেকে যে রেজাল্টটা আসবে সেটাকে আমি টিএমপি নামে রাখবো। সো আমি ওই টিএমপির মধ্যে যদি ম্যাক্সটা ক্যালকুলেট করি, লেটস সে ম্যাক্স টিএমপি ডট টিএমপি ডট না ম্যাক্স টিএমপি দিলেই আসলে চলে আসবে, কিন্তু টিএমপির পরে এখানে আমাদের কিছু একটা দেওয়ার দরকার, কারণ এই টেবিলটা এইটার কোনো নাম নাই এই কলামটার। সো এই কলামটার একটা নাম দিতে চাই আমি। সো ডেজিগনেশন এবং এইটার আমি একটা নাম দিতে চাচ্ছি অ্যাজ লেটস সে সিএনটি। সো আমি এই সিএনটির ম্যাক্স ভ্যালুটা দেখতে চাই। সো এখানে ফ্রম এবং তারপরে হচ্ছে আমাদের কোয়েরিটা। সো একটু খেয়াল করলে দেখেন যে এখানে ফ্রমের পরে আমি আসলে প্যারেন্থেসিসের মধ্যে একটা কোয়েরি লিখেছি, সেটি হচ্ছে আমাদের সাব কোয়েরি, এবং এটা কিন্তু একটা টেবিল তৈরি করে, যে টেবিলটাকে আমরা ভার্চুয়াল টেবিল বলতে পারি এবং যে টেবিলটাকে ডাকছি আমরা টিএমপি নামে। সো সেই টিএমপির সিএনটি নামের যে কলামটা, সেই কলামের ম্যাক্সটা আমি বের করতে চাচ্ছি। সো এখন যদি আমি এন্টার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3, যে একটু আগে যেটা আমরা এক্সিকিউট করেছিলাম এবং সেখানে দেখেছিলাম লেকচারার ডেজিগনেশনে 3 জন কাউন্ট আছেন এবং এটাই কিন্তু সব থেকে ম্যাক্সিমাম। সো এটা হচ্ছে ফ্রম ক্লজে আমাদের নেস্টেড কোয়েরি অথবা সাব কোয়েরির ইউজেস। সো এখন হচ্ছে কোরিলেটেড সাবকোয়েরি নিয়ে কথা বলবো। সো কোরিলেটেড সাবকোয়েরিটা ছিল এরকম যে যদি কোনো একটা টেবিল যেটা আউটার কোয়েরিতে আছে সেই টেবিলটার রেফারেন্স যদি আমি আবার ইনার কোয়েরিতে ইউজ করি, সেটাকে আমরা কোরিলেটেড সাবকোয়েরি বলতে পারি। সো সেক্ষেত্রে ধরা যাক আমি টিচার টেবিলের যে রেজাল্টগুলো ছিল, লেটস আমি সেটা আবার দেখে আসি। সো সিলেক্ট স্টার ফ্রম টিচার। সো এটা হচ্ছে টিচার টেবিলের রেজাল্ট আর এন্ট্রিগুলো, এবং আমি দেখতে চাচ্ছি স্টাফ টেবিলের রেকর্ডগুলো কি আছে। সো স্টাফ টেবিলের রেকর্ডগুলো এইগুলো আছে। সো ধরা যাক আমি টিচার টেবিল থেকে সেই রেকর্ডগুলোকে মুছে ফেলতে চাই বা শো করাতে চাই না, যে রেকর্ডগুলোতে যে এজ আছে সেই এজগুলো স্টাফ টেবিলের এজের সাথে মিলে যায়। সো এই এজের সাথে যে এজগুলো মিলে যায় সেগুলো বাদ দিয়ে যে এজগুলো আছে, এজ নিয়ে যে রেকর্ডগুলো আছে সেগুলোকে আমি দেখাতে চাই। সো ইন দ্যাট কেস আমি করতে পারি সিলেক্ট ধরা যাক নেম কমা এজ ফ্রম টিচার,
where age not in আমি সাবকোয়েরি লিখছি ভিতরে, তখন আমি লিখলাম সিলেক্ট এজ ফ্রম স্টাফ, এরপরে দিচ্ছি where age ইকুয়ালস টু, আমাদের আগে যে টেবিলটা ছিল সেই টেবিলটা ছিল কিন্তু টিচার, সো টিচার ডট এজ। সো টিচারের এজের সাথে যখন স্টাফের এজটা মিলে যাবে সেই এজগুলো সে নিয়ে আসবে এবং সেই এজগুলো নট ইন করে সেগুলোকে বাদ দিয়ে বাকি যে রেজাল্টগুলো থাকবে সেগুলো আমাকে রেজাল্টে দেখাবে। সো এটা যদি আমি এন্টার করি তাহলে আমি দেখতে পাচ্ছি 35 অ্যান্ড 40। সো এই 35 এবং 40 এগুলো আমরা পেয়েছি, কারণ 45 আর 25 এগুলো ছিল। সো এই এজের সাথে যেগুলো ম্যাচ করেছে সেগুলো আসলে বাদ গিয়েছে, বাকিগুলো আসলে আমাদের রেজাল্ট সেটে এসেছে। সো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটার কোয়েরিতে যে টেবিলটা ছিল সেই টেবিলটার একটা রেফারেন্স কিন্তু ইনার কোয়েরিতে ইউজ করা হয়েছে। সো এইরকম একটা ঘটনা ঘটলে সেখানে আমরা এই কোয়েরিটাকে অর্থাৎ এই সাব কোয়েরিটাকে আমরা কোরিলেটেড সাব কোয়েরি বলতে পারি। অ্যান্ড লাস্টলি যে সাবকোয়েরিটার একটা প্রকারভেদ ছিল সেটা ছিল আসলে নেস্টেড সাবকোয়েরি, অর্থাৎ যখন একটা সাবকোয়েরির মধ্যে আরও সাবকোয়েরি এবং তার মধ্যে আরও সাবকোয়েরি চলে যাবে বা ঢুকে যাবে তখনই সেটাকে আমরা বলবো নেস্টেড সাবকোয়েরি। সো ধরা যাক আমরা এটা এক্সপ্লেন করার জন্য আমি আগে স্টুডেন্ট সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, আমি স্টুডেন্ট টেবিলের যে ডাটাগুলো আছে সেগুলো দেখলাম, এবং সিলেক্ট স্টার ফ্রম কোর্স, সো কোর্স টেবিলে যে ডাটাগুলো আছে সেগুলো দেখলাম, এবং সিলেক্ট স্টার ফ্রম লেটস সে রেজিস্ট্রেশন, এই টেবিলে যে ডাটাগুলো আছে সেগুলো দেখলাম। সো আমি চাচ্ছি যে ফল 19 সেমিস্টারে যে ছাত্র রেজিস্ট্রেশন করেছে, যে ছাত্র ইকোনমিক্স কোর্স রেজিস্ট্রেশন করেছে সেই ছাত্রের নাম কি। সো আমি আবার বলছি, ফল 19 সেমিস্টারে ইকোনমিক্স কোর্স রেজিস্ট্রেশন করেছে যে ছাত্র বা যে ছাত্র তাদের নাম আমি চাচ্ছি। সো এটা করার জন্য আমি কিন্তু একটা টেবিল থেকে ডাটাটা নিতে পারছি না, আমাকে 3টা টেবিল থেকে ডাটা নিতে হচ্ছে, কারণ আমি বলছি ইকোনমিক্স কোর্স নিয়েছে, আবার বলছি ফল 19 সেমিস্টারে নিয়েছে, সেই স্টুডেন্টের নাম কি। সুতরাং নাম আমি পাবো স্টুডেন্ট টেবিল থেকে, এবং ইকোনমিক্স অর্থাৎ কোর্স টাইটেলটা আমি পাচ্ছি কোর্স টেবিল থেকে, আর সেমিস্টারটা পাচ্ছি আমি সেমিস্টার টেবিল রেজিস্ট্রেশন টেবিল থেকে। সো আমি রেজাল্টটা এইভাবে আনতে পারি, সিলেক্ট লেটস এ নেম ফ্রম স্টুডেন্ট where let's say id in, যেহেতু আমার অনেকগুলো রেকর্ড আসতে পারে সো ডেফিনেটলি ইকুয়াল ইউজ করা যাবে না, ইন ইউজ করতে হবে, আমি দুইটা প্যারেন্থেসিস আগেই দিয়ে দিলাম। সো id in এবং শেষে সেমিকোলন id in, এবং এখানে বলছি সিলেক্ট রেজিস্ট্রেশনে এই আইডিটা ছিল স্টুডেন্ট আইডি, সো এটা দিব সিলেক্ট স্টুডেন্ট আইডি ফ্রম রেজিস্ট্রেশন where কোর্স কোড ইন, কারণ আমাকে রিলেট করতে হবে ইকোনমিক্স কোর্সের কোর্স কোডের সাথে, কোর্স কোড ইন, এরপরে আবার একটা নেস্টেড কোয়েরি। সো এক্ষেত্রে আমরা লিখব সিলেক্ট কোড ফ্রম কোর্স where টাইটেল ইকুয়াল ইকোনমিক্স। সো ইকোনমিক্স টাইটেলের কোর্স যে ফল 19 সেমিস্টার নিচে, আচ্ছা ফল 19 আমরা এখনও কন্ডিশনে সেট করি নাই, সো এখানে আমাদের এখানে একটা কন্ডিশন দিতে হয়, ফ্রম রেজিস্ট্রেশন where semester is equals to fall 19 and course code in select code from course where title is equals to economics. সো আমরা দেখতে পাচ্ছি মাহিদুল ইসলাম রানা এবং ফয়সাল আহমেদ ফল 19-এ আমাদের ইকো 314, ইকোনমিক্সের কোর্স কোড হচ্ছে ইকো 314। সো ফল 19-এ ইকো 314 নিয়েছে হলো 1524 এবং 1526। সো 1524 এবং 1526 হচ্ছে মাহিদুল ইসলাম রানা এবং ফয়সাল আহমেদ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমত একটি আউটার কোয়েরি, তার মধ্যে আরেকটা কোয়েরি এবং তার মধ্যে আরেকটা কোয়েরি, এভাবে আমি মোট 2টা সাব কোয়েরি আর ইনার কোয়েরি দিয়েছি। সো এখানে কোয়েরির মধ্যে কোয়েরি লিখেছি আর ইউজ করার চেষ্টা করেছি। সো এটাই হচ্ছে নেস্টেড কোয়েরির এক্সাম্পল। সো এই ক্ষেত্রে কিন্তু আরও আমরা চাইলে আরও অনেকগুলো কোয়েরি এর ভিতরে লিখতে পারতাম। So this is all about subquery and I hope you have enjoyed it, although it's a very long tutorial.
So thank you for watching, and I will be with you in the next tutorial. Bye bye.